আসসালামু আলাইকুম। আন্তর্জাতিক সর্বশেষ আপডেট সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। এবার লেবাননের আগ্রাসনে ক্ষেপেছে মধ্যপ্রাচ্যের নাগরিক। ইসরায়েলের বিরুদ্ধে একসঙ্গে লড়াইয়ের ঘোষণা সব প্রতিরোধ ফ্রন্টের। জানিয়ে দেব নেতানিয়াহু জাতিসংঘের মঞ্চে উঠতে না উঠতেই হট্টগোল, বিশ্ব নেতাদের ওয়াকআউট সভা বর্জন। এদিকে মার্কিন নির্বাচনে ট্রাম্প জিতলে ইউক্রেনের সহায়তা হ্রাসের আশঙ্কা, দুশ্চিন্তা ছাপ জেলেনস্কির কপালে। সর্বশেষ জানিয়ে দেব মধ্যপ্রাচ্যে বাইডেনের কূটনীতি ব্যর্থ, গাজায় সংঘাত বাড়ছে দিনে দিনে, পরিস্থিতি ভয়ঙ্কর। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। লেবাননে আগ্রাসন, ক্ষেপে গেল মধ্যপ্রাচ্য। ইসরায়েলের বিরুদ্ধে একসঙ্গে লড়াইয়ের ঘোষণা সব প্রতিরোধ ফ্রন্টের। গাজা যুদ্ধে প্রতিরোধকামী সংগঠন যেমন ঐক্যবদ্ধ হয়ে তেল আবিব শাসক গোষ্ঠীর বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে, তেমনভাবে লেবাননে ইহুদিবাদী ইসরায়েলি বাহিনী বড় আকারে হামলা শুরু করার পর আবারও এই অবৈধ শাসক আগ্রাসী গোষ্ঠীর বিরুদ্ধে ঐক্যফ্রন্ট গঠন করেছে তারা। তেল আবিবে ইয়েমেনি প্রতিরোধকামীদের ক্ষেপণাস্ত্র হামলার পর 2 মিলিয়নেরও বেশি ইহুদিবাদী বসতি আশ্রয় কেন্দ্রের দিকে ছুটে আসে এবং বেন গুরিয়ান বিমানবন্দর বন্ধ ঘোষণা করা হয়। দখলদার সেনাবাহিনী স্বীকার করছে যে ইয়েমেন থেকে সোরা অন্তত একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তেল আবিবের উপর আঘাত এনেছে এবং কমপক্ষে 17 জন ইহুদিবাদী এতে আহত হয়েছেন। হিব্রু মিডিয়ার রিপোর্ট অনুযায়ী তেল আবিবে আশ্রয় কেন্দ্রে পালিয়ে আসা বসতি স্থাপনকারীদের ভিড়ের কারণে বেশ কয়েকজন আহত হয়েছেন। একজন সিনিয়র ইয়েমেনি কর্মকর্তা আল মায়াদিন টেলিভিশন চ্যানেলকে জানান, তারা তেল আবিবের শহরের কয়েকটা অবস্থানে হামলা চালিয়েছে। সেই সময় তেল আবিবের কাছে বার্তা পাঠানো হয়। তিনি ইসরায়েলি দখলদারদের কাছে বার্তা পাঠান যে শত্রুরা যেন অধিকৃত জাফাতে অনিরাপদ করে রাখেন। ইয়েমেনের আনসারুল্লাহ নেতা আব্দুল মালিক আল হুতি তার বক্তৃতায় বলেছেন, ফিলিস্তিনকে সমর্থনের অংশ হিসেবে আমরা এই সপ্তাহে 39টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন দিয়ে অভিযান শুরু করেছি এবং যতক্ষণ পর্যন্ত গাজায় আক্রমণ অব্যাহত থাকবে ততক্ষণ পর্যন্ত সমস্ত প্রতিরোধ ফ্রন্ট সর্বসম্মিলিতভাবে তারা তাদের কার্যক্রম চালিয়ে যাবে। এদিকে ইরাকে ইসলামী প্রতিরোধ আন্দোলনের অধিকৃত ফিলিস্তিনের একটি গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে ক্ষেপণাস্ত্র হামলার ঘোষণা দিয়েছেন। ইরাকের ইসলামী প্রতিরোধ আন্দোলন আজ সকালে অধিকৃত গোলানের একটি লক্ষ্যবস্তুতে ড্রোন দিয়ে হামলার ঘোষণা দিয়েছেন। এদিকে ইরাকি ইসলামী প্রতিরোধের হামলার পর ইহুদিবাদী দখলদার সরকার গোলানের বাসিন্দাদের নির্দেশ মেনে চলতে বলছে এবং সর্বোচ্চ সতর্ক অবস্থায় থাকতে বলছে। এদিকে প্রতিরোধকামী সংগঠনগুলোর একটি চুক্তিতে পৌঁছেছে, যার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল ইহুদিবাদী ইসরায়েলের সম্ভাব্য স্থল অভিযানের বিরুদ্ধে সরাসরি লেবাননের হিজবুল্লাহর কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধে প্রবেশ করা। ইরাকের প্রতিরোধকামী সংগঠন আগে থেকেই দখলকৃত অঞ্চলগুলোকে সতর্ক করেছিল এই বলে যে যদি ইহুদিবাদী শাসক গোষ্ঠী গাজা উপত্যকায় হামলা চালিয়ে যায় তবে তারা এই শাসক গোষ্ঠীর অবস্থানের বিরুদ্ধে তাদের অপতৎপরতা জোরদার করবে। এখন ইয়েমেন এবং ইরাকের প্রতিরোধকামী সংগঠনগুলো লেবাননে হিজবুল্লাহর সহায়তায় এগিয়ে আসছে। লেবাননের দক্ষিণ ও পূর্ব দিকে ইহুদিবাদী শাসক গোষ্ঠীর হামলা সম্প্রসারণের পর হিজবুল্লাহ তার আক্রমণের পরিধি হাইফা পর্যন্ত প্রসারিত করছে এবং এর ফলে আরও লাখ লাখ ইহুদি উত্তর ফ্রন্টের বসতি স্থাপনকারীদের মতো একই পরিস্থিতিতে পড়ছে এবং তাদের কেন্দ্রীয় অঞ্চলগুলোর দিকে চলে যেতে বাধ্য করছে। এদিকে জাতিসংঘে নেতানিয়াহু মঞ্চে উঠতেই হট্টগোল, ওয়াকআউট করলেন বিশ্ব নেতারা। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনে ভাষণ দিয়েছেন। শুক্রবার জাতিসংঘের নিউ ইয়র্কের স্থানীয় সময় 10টার দিকে এই ভাষণ দেন তিনি। নেতানিয়াহু যখন মঞ্চে উঠছিলেন তখন দর্শকদের মধ্যে হট্টগোল শুরু হয়। অনেক দেশের প্রতিনিধি, ডেলিগেট, কূটনৈতিক তখন নেতানিয়াহুকে ধিক্কার জানাতে দর্শক সারি থেকে চিৎকার করতে করতে উঠে পড়েন। একই সময় ইসরায়েলের সমর্থকরা উল্লাস ধ্বনি দিতে থাকেন। দুপক্ষের হট্টগোলে অধিবেশনে বিঘ্নিত হতে হস্তক্ষেপ করেন সভাপতি। তিনি বারবার চিৎকার করতে বারণ করেন, বলেন অর্ডার অর্ডার। এ সময় নিরাপত্তা কর্মীকে দর্শক সারিতে প্রবেশ করতে দেখা যায়। তারা ক্ষুব্ধ কূটনৈতিক এবং শ্রোতাদের শান্ত করার চেষ্টা করেন, কিন্তু তাতেও কাজ হয়নি। অনেকে ওয়াকআউট করে বেরিয়ে যান।
কিছুক্ষণ পর হট্টগোল থামলে নেতানিয়াহুর ভাষণ শুরু করেন। তখন তিনি ভাষণ দিচ্ছিলেন, তখন দর্শক সারি প্রায় খালি হয়ে গেছে। তবে তার ভাষণকালে ইসরায়েলের সমর্থকরা ক্ষণে ক্ষণে হর্ষধ্বনি ও করতালি দিচ্ছিলেন। নেতানিয়াহুর ভাষণ দানকালে উত্তেজিত হয়ে পড়েন। তিনি বলেন, তিনি মূলত এই বছর জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে না আসার ইচ্ছা করছিলেন। তবে অন্য বিশ্ব নেতাদের ধারা তার দেশের বিরুদ্ধে মিথ্যা ও অপবাদ শোনার পর তিনি সিদ্ধান্ত বদলে এসেছেন। তার আসার উদ্দেশ্য সত্য বলা, তিনি মন্তব্য করেছেন। ইসরায়েলের বিরুদ্ধে প্রস্তাব পাশের আহ্বানের বিরোধিতা করে গাজা ও লেবাননে হামলার সপক্ষে যুক্তি দিয়ে তিনি বলেন, আমরা বর্বর শত্রুদের মুখোমুখি হচ্ছি যারা আমাদের ধ্বংসের চেষ্টা করছে। আমাদের অবশ্যই এই বর্বর খুনিদের বিরুদ্ধে নিজেদের রক্ষা করতে হবে। তারা কেবল আমাদের ধ্বংস করতে চায় তা নয়, বরং আমাদের সাথে সাধারণ সভ্যতাকেও ধ্বংস করতে চায়। আমাদের সবাইকে অত্যাচার ও সন্ত্রাসের অন্ধকার যুগে ফিরিয়ে দিতে চাই। ভবিষ্যৎ নিরাপদ করতে আমাদের দ্বিতীয় কোনো পথ খোলা নেই, আমাদের জিততেই হবে। তিনি বলেন, এই হামলায় ইসরায়েলের অস্তিত্বের জন্য প্রয়োজন। সন্ত্রাসের বিরুদ্ধে তার দেশ যুদ্ধ করছে। গত বছর 7ই অক্টোবর সামাজিক অনুষ্ঠানে বর্বরোচিত হামলা হয়েছে। নেতানিয়াহু সেই হামলার নরকীয় পরিস্থিতির বর্ণনা করছেন। তিনি বলেন, ইসরায়েল শান্তি চায়, ইসরায়েল শান্তি কামনা করে, ইসরায়েল শান্তি স্থাপন করেছে। আবারও তিনি বলেন, আবারও শান্তি স্থাপন করবে। এদিকে মার্কিন নির্বাচনে ট্রাম্প জিতলে ইউক্রেনের সহায়তা হ্রাসের আশঙ্কা, দুশ্চিন্তায় পড়েছেন জেলেনস্কি। হোয়াইট হাউসে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠকে বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইউক্রেনের জন্য নতুন সহায়তার ঘোষণা দিয়েছেন। তিনি কিয়েভের জন্য বাড়তি $240 কোটি সামরিক সহায়তা মঞ্জুর করেন এবং $550 কোটি সহায়তা দেওয়ার আশ্বাস দিয়েছেন। তবে খবরে বলা হয়েছে, আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে এবং ভবিষ্যৎ মার্কিন প্রশাসন কার হাতে যাবে তার উপর ইউক্রেনের সহায়তার ভবিষ্যৎ নির্ভর করছে। ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিস জয়ী হলে ইউক্রেনের জন্য মার্কিন সহায়তা অব্যাহত থাকবে এমন আশ্বাস পেয়েছেন জেলেনস্কি। অন্যদিকে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে ফিরে এলে ইউক্রেনের সহায়তার ধাক্কা লাগার আশঙ্কা রয়েছে। ট্রাম্প পূর্বে এমন ইঙ্গিত দিয়েছেন যে তিনি ইউক্রেনের কিছু ভূখণ্ড রাশিয়ার অধীনে রেখে সমঝোতায় পৌঁছতে পারেন। কমলা হ্যারিস এই প্রস্তাবকে বিপজ্জনক এবং গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেছেন। জেলেনস্কির সঙ্গে বৈঠকে তিনি ট্রাম্পের এমন কঠোর অবস্থানের সমালোচনা করেছেন। এর আগে ট্রাম্প এক নির্বাচনী সভায় জেলেনস্কির বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে বলেছেন, যুক্তরাষ্ট্র কোটি কোটি ডলার দিয়ে এমন এক নেতাকে সাহায্য করছে যিনি কোনো বোঝাপড়া করতে প্রস্তুত নন। বাইডেন প্রশাসন ইউক্রেনের জন্য পশ্চিমা বিশ্বের সমর্থন এবং সহযোগিতা করার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। এই লক্ষ্যে আগামী মাসে জার্মানিতে একটি উচ্চ পর্যায়ের বৈঠক পরিকল্পনা করা হচ্ছে। 50টিরও বেশি দেশের সমর্থকদের মাধ্যমে ন্যাটোর নেতৃত্বে রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনকে সাহায্য অব্যাহত রাখার চেষ্টা করা হচ্ছে। তবে রাশিয়ার গভীরে হামলার বিষয়ে বাইডেন জেলেনস্কির অনুরোধ মেনে নেবেন কিনা তা এখনও পরিষ্কার নয়। এদিকে মধ্যপ্রাচ্যে বাইডেনের কূটনৈতিক ব্যর্থ, গাজায় সংঘাত দিনে দিনে বাড়ছে। বিশ্লেষকদের মতে যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্যের কূটনৈতিক বর্তমান চিত্র অত্যন্ত জটিল এবং সংকটপূর্ণ। মার্কিন প্রশাসন, বিশেষ করে প্রেসিডেন্ট জো বাইডেনের নেতৃত্বাধীন সরকার গাজা ও লেবাননে হিজবুল্লাহ সহ বিভিন্ন গোষ্ঠীর সঙ্গে সংঘাত নিরসনে অনেক চেষ্টা চালালেও কার্যত উল্লেখযোগ্য সাফল্য অর্জন করতে পারেনি। গাজায় চলমান সংঘাতের বিষয়ে যুক্তরাষ্ট্র শুরু থেকে ইসরায়েলের আত্মরক্ষার অধিকারের পক্ষে অবস্থান নিয়েছেন, তবে একই সঙ্গে বেসামরিক মানুষের জীবন রক্ষায় চেষ্টা চালানোর প্রতিশ্রুতিও দিয়েছেন। কিন্তু বাস্তবে ইসরায়েলকে এ ব্যাপারে সংযত করতে যুক্তরাষ্ট্রের চাপ কার্যকর হয়নি। বিশেষ করে সম্প্রতি ইসরায়েলের যুক্তরাষ্ট্রের 21 দিনের অস্ত্রবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করে জাতিসংঘের সংঘাত আরও জোরদার করছে, যা ইঙ্গিত করে যে যুক্তরাষ্ট্রের প্রভাব দিন দিন কমছে। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের প্রভাব কমে আসার অন্যতম কারণ হল ইসরায়েল সরকার তাদের মিত্রদের যুক্তরাষ্ট্রের পরামর্শকে উপেক্ষা করছেন। ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু যুক্তরাষ্ট্রের অস্ত্র সরবরাহ এবং আন্তর্জাতিক সমর্থন পাওয়ার পরও ওয়াশিংটনের চাওয়া অনুযায়ী কাজ করতে নারাজ। বিশ্লেষকরা মনে করছেন, এই পরিস্থিতি ওয়াশিংটনের মধ্যপ্রাচ্য নীতির দুর্বলতা তুলে ধরছেন। গাজা যুদ্ধের পাশাপাশি ইয়েমেনের হুতি বিদ্রোহীদের লোহিত সাগরেও হামলা যুক্তরাষ্ট্রের জন্য নতুন এক উদ্বেগের কারণ এদিকে ইরান সমর্থিত গোষ্ঠীগুলোকে সতর্ক করার জন্য মার্কিন সামরিক উপস্থিতি বাড়ানো হলেও সেই প্রচেষ্টা ব্যর্থ হয়েছে। এই সংকটগুলো সমাধানের ক্ষেত্রে বাইডেন প্রশাসনের প্রচেষ্টার ব্যর্থ, বিশেষ করে আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনের প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের বৈদেশিক নীতির প্রতি আস্থা আরও ক্ষুণ্ণ করেছেন। বিশ্লেষকরা মনে করেন, মধ্যপ্রাচ্যের বর্তমান অস্থিরতা শুধু বাইডেন প্রশাসনের জন্য নয়, পরবর্তী মার্কিন সরকারের জন্য এক বিশাল চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে।